বন্ধুরা, দীর্ঘ 4 পর্বে তোমরা আমাকে অনেক সঙ্গ দিয়েছ। আজ আমরা পৌঁছে গেছি শেষ বা অন্তিম পর্বে। নেকড়ের থাবা গল্পটা শুনছিলাম আমরা। চলো দেখে নিই তার শেষে ঠিক কী হয়। সুব্রত আর কিরিটি মিলে কীভাবে নেকড়ের থাবার আসল রহস্য উদ্ধার করে। যে ঘরে সেই দুষ্কৃতী ঢুকতে চায়নি, বলেছিল ও ঘরে নেকড়ের থাবা আছে, আসলে সে কী? সিংহই বা কে? আর কেই বা করেছিল সেই খুন? এবং সর্বোপরি এই যে সুন্দর সরল বাচ্চা মেয়েটা, এরই বা আসল পরিচয় কী? রহস্য এখনও অনেকগুলো, প্রায় বলতে গেলে পরে সবগুলোরই জট খোলা বাকি। আশা করি শেষ পর্বে লেখক এক এক করে সমস্ত কিছুর জট আমাদের সামনে খুলে দেবেন। চলো শুরু করি আবার আমরা সেই গল্প, বা বলা ভালো অন্তিম পর্ব। আশা করি এই অন্তিম পর্ব তোমরা আমার সঙ্গে থাকবে, আর ভালো লাগলে পরে লাইক কমেন্টে শেয়ার করে এবং প্রথমবার আসলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার সঙ্গ দেবে। আর একটিও বিনা বাক্য ব্যয় চলো শুরু করি নেকড়ের থাবার অন্তিম পর্ব। বুক ভরা উৎকণ্ঠায় অমিয়াদি ও ডাক্তার বোস তখনও বাইরের ঘরের দুখানা সোফায় মুখোমুখি বসে সজাগ হয়ে বসেছিলেন। রাত্রি তখন 3:30 বেজে গেছে। সুব্রত দু হাতে রানু ও বাবলু দুজনকে ধরে ঘরের মধ্যে এসে প্রবেশ করল। অমিয়াদি। কে? একসঙ্গে দুজনেই চমকে সামনের দিকে চোখ তুলে তাকালো। এই নিন অমিয়াদি, আপনাদের রানু। অমিয়াদি আকুলভাবে মেয়ের দিকে দুহাত প্রসারিত করে দিলেন। রানু এক প্রকার ছুটে এসে মায়ের বুকের ওপরেই ঝাঁপিয়ে পড়ল। মা, মামনি। অমিয়াদির চোখের কোল দুটি অশ্রু সজল হয়ে উঠল। ডক্টর বোস প্রশ্ন করলেন, কেমন করে কোথায় ওকে খুঁজে পেলেন সুব্রতবাবু? আপনাকে ধন্যবাদ দিয়ে আজ আর ছোট করব না। সুব্রত বলল, ধন্যবাদ যদি দিতেই হয় ডক্টর বোস, তবে আমার বোন বাবলুকে দিন। বাবলু না থাকলে আজ রানুকে উদ্ধার করা কোনো মতেই সম্ভব হতো না। ডক্টর বোস এগিয়ে এসে বাবলুর মাথার ওপরে শুধু গভীর স্নেহে একখানা হাত রাখলেন। কি আর বলবেন তিনি, সকল ভাষা আজ যেন তার কৃতজ্ঞতার বন্যায় ভেসে গেছে। অনেক রাত হয়েছে, ওদের শুতে নিয়ে যাও অমিয়াদি, সুব্রত বললে। এখন আমি যাই, কাল সকালে এসে সব কথা খুলে বলবো, হাতে আমার অনেক কাজ বাকি। ডক্টর বোস বললেন, এই শেষ রাত্রে আর আপনি নাই বা গেলেন সুব্রতবাবু, আপনার শরীরের ওপর দিয়েও তো কম ধকল যায়নি। বাকি রাতটুকু এখানে শুয়েই বিশ্রাম করে নিন। অমিয়াদিও বললেন, সেই ভালো সুব্রত, আজ রাত্রে আর কোথাও যেও না। গুরু পরিশ্রমে সুব্রতর শরীরও ক্লান্ত হয়ে পড়েছিল। আপাতত খানিকটা বিশ্রামের বিশেষ প্রয়োজন, তাই সে রাজি হয়ে গেল। বাবলু আর রানুকে শুইয়ে সুব্রতর বিছানা পেতে দিতে গেলেন অমিয়াদি। সুব্রত শয্যার ওপরে গা এলিয়ে দিল। সকালবেলা হাত মুখ ধুয়ে চা খেয়ে সুব্রত বের হতে যাবে, সহসা বাবলু পেছন থেকে সুব্রতকে ডাকল, দাদা। সুব্রত ফিরে দাঁড়ালো। সামনেই একান্ত কুণ্ঠিতভাবে বাবলু দাঁড়িয়ে। কে বাবলু? আমাকে কিছু বলবে ভাই? হ্যাঁ, আমাকেও আপনি সঙ্গে নিয়ে চলুন দাদা। সুব্রত আশ্চর্য হয়ে গেল। কেন, তোমার কি এখানে থাকতে কোনো কষ্ট হচ্ছে মনি? না, মা আমাকে খুব ভালোবাসেন। তবে তুমি যেতে চাইছো কেন ভাই? বাবলু কুণ্ঠিতভাবে ইতস্তত করতে লাগলেন। বলো, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? না দাদা, এরা সবাই আমাকে খুব ভালোবাসেন, কিন্তু রানুদি বোধ হয় চায় না যে তাদের বাসায় আমি থাকি,
রানুদির কোনো দোষই নেই দাদা, সে হয়তো চায় না তার বাবা মার স্নেহে অন্য কেউ ভাগ বসাক। আমিও হয়তো চাইতাম না। যতক্ষণ না আপনি আমার মাকে খুঁজে দেন, এখান হতে অন্য কোথাও যাই। কালকের কথা সব শুনলে মা রানুদির ওপর রাগ করবে, তা আমি চাই না। রানুদি এমনি খুব ভালো, কিন্তু চায় না যে আমি এখানে থাকি। ঠিকই তো, আমার বাবা মার ওপরেও যদি কেউ ভাগ বসাতো, আপনি যদি আমার মাকে খুঁজে দিতে পারেন তখন নয় আমি আমার মার কাছে চলে যাব, আর যদি না পারেন তাহলে নয় অন্য কোথাও চলে যাব, কিন্তু আমার এখানে না থাকাই ভালো। আমি না থাকলে পরে সে সুখী হবে। বাবলুর কথাগুলো শুনে সুব্রত বিস্ময় ও শ্রদ্ধায় যেন থ হয়ে গেল। এতটুকু মেয়ের এতখানি ঔদার্য, এ শুধু অভাবনীয়ই নয়, অপূর্ব। সস্নেহে সুব্রত বাবলুকে কোলের কাছে টেনে নিল। তারপর সস্নেহে তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বুঝেছি বাবলু, আজকের দিনটা তুমি এখানে থাকো, কাল সকালে এসে তোমাকে আমি এ বাড়ি থেকে নিয়ে যাব। বাবলু ঘাড় নেড়ে সম্মতি জানালো। বাবলুর মাথা নিচু করে একটা গভীর স্নেহে চুম্বন করে মুখ তুলতেই সুব্রত দেখলে কখন এক সময় রানু এসে দরজার ওপরে দাঁড়িয়েছে। ওরা দুজনে কেউই তা লক্ষ্য করেনি। রানুকে দেখে সুব্রত আবার বাবলুর দিকে তাকিয়ে বলল, বাড়ি থেকে কোথাও কারোর সঙ্গে কিন্তু বেরিও না বাবলু, আমি কাল বিকেলে এসে তোমাকে নিয়ে যাব। সেই দিন দ্বীপ্রহরে সুব্রত কয়েকজন লাল পাগড়ি ও তালুকদারকে নিয়ে চিতপুরের বাড়িটায় হানা দিল, কিন্তু সমস্ত শূন্য। বাড়িটা খাঁ খাঁ করছে, কোথাও জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। সন্ধ্যার দিকে সুব্রত কিরিটির সঙ্গে দেখা করতে গেল। কিরিটি নিজের শয়ন ঘরে একটা সোফার ওপরে কাত হয়ে শুয়ে একখানা কেমিস্ট্রি বই পড়ছিল। সুব্রতর পায়ের শব্দে মুখ তুলে তাকালো। সুজে। সুব্রত ক্লান্তভাবে একটা সোফার ওপরে গা এলিয়ে দিয়ে বসে বললে, হ্যাঁ। তারপর এতদিন ডুব দিয়েছিলি কোথায়? ফোন করে করেও তোর পাত্তা পাই না, ব্যাপার কি? গিয়েছিলাম অতীতের অন্ধকারে ডুব দিয়ে অতীতের ইতিহাস মন্থন করতে, কিন্তু সে অনেক কথা, তার আগে শুনতে চাই তুমি কত দূরে গেলে। শরীরটা আজ অনেক দিন খারাপ, ইনফ্লুয়েঞ্জা হয়েছে, কোথাও বের হতে পারিনি, তবে মনে মনে কয়দিন ধরে ছক কেটেছি। কোনো সাজেশন? কিরিটি মৃদু হাসলে। হ্যাঁ, কিছু আছে, কিন্তু একটা জায়গায় এসে আমার সমস্ত সূত্রগুলি যেন কেবলই জট পাকিয়ে যাচ্ছে। খুনিকে আমি তা জানি সুব্রত। জানো? হ্যাঁ। কে? সুব্রতর কণ্ঠস্বরে এক রাশ উৎকণ্ঠা ঝরে পড়ে, উত্তেজনায় অধীর হয়ে ওঠে। কিরিটি ধীর সংযত কণ্ঠে আশ্বাস দেয়, দাঁড়া, ব্যস্ত হোস নে। খুনি কে সেটা তো শুধু জানলেই হবে না, একটা হাইপোথেসিস মাত্র। সমগ্র থিওরিটা শূন্যে একবার নেবুলার মতো পাক খেয়ে ফিরছে মাত্র। মোটিভটা যেন কোনো মতেই খাপ খাওয়াতে পারছি না। দেখ, একটা কাজ করতে পারিস। কি? সুব্রত উৎসুকভাবে কিরিটির মুখের দিকে তাকায়। সরকার ফ্যামিলির কোনো অতীত ইতিহাস আছে কি না তলে তলে একটা খোঁজ নিতে পারিস। আমার মনে হয় পুকুরের তলার অনেক পচা কাদা জমে আছে। তবে শোনো। সুব্রত ধীরে ধীরে এই কদিনের সমগ্র ব্যাপারটা আগাগোড়া কিরিটির কাছে খুলে বলে গেল। সুব্রতর কথা শুনতে শুনতে কিরিটির মুখের ওপরে নানা ভাববৈচিত্র্যের রং খেলে বেড়াতে লাগলো। সুব্রতর কাহিনী শেষ হলে কিরিটি চাপা উত্তেজিত কণ্ঠে বললে, হয়েছে, পেয়েছি। প্রায় সমস্ত সমস্যারই মীমাংসা হয়ে গেল রে সু।
কেবল সামান্য 2-4টে তথ্য আবিষ্কার করতে পারলেই খুনিকে আমরা হাতে নাতে ধরে ফেলবো। কিন্তু কথা বলতে বলতেই সহসা যেন কিরিটির ভাব পরিবর্তনে সুব্রত ভ্যাবাচাকা খেয়ে গেল। ব্যাকুল ভাবে প্রশ্ন করলে, কি হলো? কিরিটি তখন গভীরভাবে হাত দুটো পশ্চাতের দিকে পরস্পর মুষ্টিবদ্ধ করে ঘরের মধ্যে পায়চারি করতে শুরু করেছে। সুব্রতর কথার কোনো জবাবই দিল না সে। সুব্রত বুঝলে কিরিটি কোনো বিশেষ কারণেই বিশেষ চিন্তান্বিত হয়ে উঠেছে। হঠাৎ আপন মনেই যেন কিরিটি বিড়বিড় করে বলতে লাগলো, শেষ পর্যন্ত ব্যাপারটা তাহলে এই দাঁড়ালো। কিন্তু কিন্তু অনেকক্ষণ বাদে আবার কিরিটি একসময় সুব্রতর দিকে তাকিয়ে বললে, বাবলুকে না হয় আজই আমার বাড়িতে রেখে যাসু, সাবধানের মান নেই। আর কাল সকালে সর্বাগ্রে আমাদের মিস্টার সরকারের অ্যাটর্নির কাছে যেতে হবে। হ্যাঁ, ভালো কথা। মিস্টার সরকারের ঘর দুটো লক করা আছে তো? হ্যাঁ। কাল রাত্রে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করতে হবে। কোথায়? মিস্টার সরকারের বাড়িতে। বেশ, তুই বাবলুকে নিয়ে আয় এক্ষুনি। সুব্রত চলে গেল বাবলুকে আনতে। সন্ধ্যা তখন সবে উত্তীর্ণ হয়েছে। রাত্রির কালো ছায়া পৃথিবীর বুকের ওপরে ঘন হয়ে চেপে বসেছে। সুব্রত এসে ডক্টর বোসের বাড়িতে প্রবেশ করল। অমিয়া দিয়ে রান্নাঘরের দাবায় বসে বামন ঠাকুরকে রাত্রির রান্নার আয়োজন সম্পর্কে উপদেশ দিচ্ছিলেন। সুব্রত এসে ডাকল, অমিয়াদি। কে? সুব্রত, এসো ভাই। বাবলু কোথায় অমিয়াদি? তাকে নিতে এসেছি। অমিয়াদি সব প্রশ্ন দৃষ্টিতে সুব্রতর মুখের দিকে তাকালেন। আমি কিরিটির ওখান থেকে আসছি অমিয়াদি। কিরিটি বলে দিল বাবলুকে তার ওখানে নিয়ে যেতে। তুমি কি রানুর ব্যবহারে দুঃখিত হয়েছ ভাই? অবশ্যই যে ব্যাপার ঘটে গেছে তার জন্য তোমার জামাইবাবু ও আমার লজ্জার অবধি নেই। ক্ষমা চাইবার মতো মুখও আমাদের নেই তোমার কাছে। তবু সে ছেলে মানুষ, তার ছেলে মানুষই বুদ্ধিতে। সুব্রত বাধা দিল, ছি ছি দিদি, আপনি ওসব কথা মনে করছেন কেন? রানু ছেলে মানুষ, ছোট বুদ্ধিতে সে যা কিছু মনে করেছে। তাই বলে আমরাও তো তার সঙ্গে ছেলে মানুষই করতে পারি না অমিয়াদি। ওসব কথা ভুলে যান। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই কিরিটি বাবলুকে তার ওখানে নিয়ে যেতে বলেছে। বাবলুর জীবনের সব কথাই তো আপনি জানেন অমিয়াদি। আমাদের বিশ্বাস বাবলুর মা বাবা এখনো বেঁচে আছেন। একটা গভীর রহস্য আবৃত হয়ে আছে ওর জীবনটায়। সেই রহস্যের জটগুলো খুলে ওকে আমরা ওর মা বাবার হাতে আবার তুলে দিতে চাই। ওর যাওয়াতে আপনি দুঃখিত হবেন না। বেশ, তবে নিয়ে যাও ভাই। বাবলু কোথায় অমিয়াদি? ওপরে রাস্তার দিকের ব্যালকনিতে বসে আছে, দেখে এসেছি একটু আগে। বেশ, আমি নিজেই যাচ্ছি। সুব্রত সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। ব্যালকনির অনুজ্জ্বল বৈদ্যুতিক আলোয় বাবলু চুপটি করে গালে হাত দিয়ে বসেছিল। সুব্রত ডাকলে, বাবলুমণি। কে? দাদামণি? সুব্রতকে সামনে দেখে বাবলু আনন্দ উচ্ছ্বাসে দু হাতে সুব্রতকে জড়িয়ে ধরল। ভালো আছো দাদামণি? হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো। বাবলু, তোমাকে আজ আমি নিয়ে যেতে এসেছি। কোথায় যাব দাদা? আমার এক বন্ধুর বাড়িতে। তুমি যাবে তো সেখানে? নিশ্চয়ই, যেখানে আপনি আমাকে নিয়ে যাবেন সেখানেই যাব। লক্ষ্মী মেয়ে বাবলু আমার। যাও, জামা কাপড় চটপট করে তৈরি হয়ে নাও, আমি এখনই যাব। বাবলু ধীর মন্থর পদে ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেল। জামা কাপড় পরে তৈরি হয়ে বাবলু সুব্রতর সামনে এসে দাঁড়ালো। বাবলুর গায়ের রং এই কদিনের সেবা যত্নে অনেকটা উজ্জ্বল হয়ে উঠেছে।
দুগালে গোলাপি আভা দেখা দিয়েছে, যেন একটা সুন্দর ফুলের মতোই বাবলুকে মনে হচ্ছিল। বাবলুর পেছন পেছন অমিয়া দিয়েও একটা চামড়ার সুটকেস হাতে নিয়ে এসে দাঁড়ালেন। বাবলু, এই তোমার সুটকেস, এতে তোমার জামা কাপড়, খেলনা, বই সব গুছিয়ে দিয়েছি। বাবলুর মুখখানা একটু বিষণ্ণ। অমেয়াদিকে প্রণাম করে সুব্রতর পিছু পিছু সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ সে থমকে গেল। সুব্রত পিছন ফিরে ডাকল, কি থামলে যে? আপনি একটু দাঁড়ান দাদা, আমি এক্ষুনি আসছি। বাবলু ত্রস্ত পদে ওপরে উঠে গেল। যে ঘরে রানু থাকে সেই ঘরে এসে ঢুকল। একটা সোফার ওপরে হেলান দিয়ে রানু একটা ছবির বই দেখছিল। বাবলু সোফার পেছনে এসে মৃদু স্বরে ডাকলে, রানুদি। রানু চমকে বাবলুর মুখের দিকে তাকালো। সেদিন রাত্রের ঘটনার পর বাবলুর সঙ্গে রানুর একটি কথাও হয়নি। বাবলু ভয়ে সংকোচে এড়িয়ে চলছিল রানুকে। দুজনের মধ্যে একটা সম্ভ্রমের দূরত্ব বাঁচিয়ে রেখে বাবলু নিজেকে একেবারে সংকুচিত করে নিয়েছিল রানুর দৃষ্টির সামনে থেকে। আর রানু? সেই রাত্রে সে আকস্মিক ঘটনার বিপর্যয় তার মনের মধ্যে যেন একটা প্রবল ঝড় বয়ে গেছে। বাবলু যখন এই বাড়িতে প্রথম পা দেয়, একটা প্রচণ্ড হিংসার ঢেউ রানুর সমগ্র শিশুচিত্তকে বাবলুর প্রতি একান্ত বিরূপ করে তুলেছিল। বাবলু যে তার মায়ের সমস্ত স্নেহটাকে বেদখল করে নিতে, লুটে নিতে এসেছে, এটাই তার মনে বড় ভয় হয়ে জেগে উঠেছিল। এমন সময় দুশ্মনদের দলের একজন, যে সদা সর্বদা ডক্টর বোসের বাড়িতে বাবলুর প্রতি নজর রেখে সুযোগের অপেক্ষায় ঘুরছিল, রানুকে একদিন সন্ধ্যায় পার্কে পাকড়াও করে। রানুর সঙ্গে সে বাবলু সম্পর্কে দু একটা কথা বলতেই বুঝতে পারল তীব্র হিংসার হলাহলে বাবলুর প্রতি রানুর মনটা পুরো ছাই হয়ে যাচ্ছে। তখনই সে মনে মনে মতলব করল, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। সহজেই সে রানুকে নিজের দলে ভিড়িয়ে নিয়ে মতলব ঠিক করে ফেললে। রানু বাবলুকে সহজে একটা ব্যবস্থা করতে পারায় সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে এলো। তারপর ঘটনার আকস্মিকতায় যখন সব ওলটপালট হয়ে গেল, বাবলুর বদলে সে নিজেই শয়তানদের খপ্পরে গিয়ে পড়ল, তখন সে ভয়ে ভাবনায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তারপর তারা রানুকে নিজেদের আড্ডায় নিয়ে গিয়ে বন্দি করে রাখলো এবং তাকে বলল বাবলুকে না ধরে আনা পর্যন্ত তার মুক্তি নেই। এমনকি বাবলুকে না পেলে তারা তাকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে, কেউ তার সংবাদও পাবে না। বন্দি রানু খাটের ওপরে হাত পা বাঁধা অবস্থায় শুয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে যখন প্রায় ক্লান্ত হয়ে পড়েছে, এমন সময় বাবলুই সুব্রতকে নিয়ে এসে তাকে উদ্ধার করলো। আবার সে হতভম্ব হয়ে গেল। উদ্ধার করে আনার পর সে ভেবেছিল মা বাবা নিশ্চয়ই তাকে খুব বকবেন, কিন্তু কেউ যখন তাকে একটা কথাও বললেন না, তখন সত্যিই সে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বাকি রাত্রিটুকু সে একবারও চোখের পাতা বুঝতে পারলে না। চোখ বুঝলেই সেই ভীষণ দর্শন শয়তান লোকগুলোর মুখ মনের পাতায় ভেসে ওঠে। সহসা রানু নিজের কাছেই যেন একটা ছোট এবং হীন বলে মনে হতে লাগলো। কতবার সে ভাবলো বাবলুর কাছে গিয়ে ক্ষমা চাইবে, কিন্তু লজ্জা আর সংকোচে সে এক পাও এগোতে পারল না। এমন সময় বিপর্যয়ের মধ্যে সহসা বাবলুই যখন এসে তাকে ডাক দিল, তখনও চমকে উঠল। বাবলু ধীরে সংকোচের সঙ্গে বলল, রানুদি, আমি চলে যাচ্ছি, আর তোমাকে বিরক্ত করতে আসবো না। কথা কয়টি বলে বাবলু ধীর পদে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে গেল। বাবলু! সহসা রানুর ডাকে ও চমকে দাঁড়িয়ে গেল। রানু এগিয়ে এলো বাবলুর একেবারে কাছটিতে। তুই কোথায় যাচ্ছিস বাবলু? দাদার সঙ্গে চলে যাচ্ছি। রানু বাবলুর একখানা হাত চেপে ধরল। কেন যাবে ভাই? এবার থেকে তোমাকে আমি খুব ভালোবাসবো। যেও না তুমি, এখানেই আমাদের বাড়িতে থাকো। রানুর চোখের কোলেও সহসা অশ্রু সজল হয়ে উঠল।
বাবলুরও চোখে জল এসে গেল। বাইরে সুব্রতর ডাক শোনা গেল, বাবলু এসো, দেরি হয়ে যাচ্ছে। যাই দাদা। পরের দিন সকাল। কিরিটি ফোনে সুব্রতকে যথাযথ উপদেশ দিয়ে বাবলুকে সঙ্গে নিয়ে বের হলো। আমা স্ট্রিটের আর্টিস্ট সুবোধ দত্তর বাড়িতে যখন কিরিটি ও বাবলু এসে দাঁড়ালো, বেলা তখন প্রায় 10:15 হবে। দরজায় কড়া নাড়তেই সুবোধবাবু এসে দরজা খুলে দিলেন। কিরিটির দিকে তাকিয়ে বললেন, কাকে চান? কে আপনি? কিরিটি হাসতে হাসতে সুবোধবাবুর মুখের দিকে চেয়ে বললেন, আপনি শিল্পী মিস্টার দত্ত? আমার নাম কিরিটি রায়। তা আমার কাছে আপনার কি প্রয়োজন? প্রয়োজন একটা আছে নিশ্চয়ই, কিন্তু সেটা আপনার সঙ্গে নয়। তবে কার সঙ্গে? কিন্তু কথাটা তো ছোট নয়, একটু সময় লাগবে। তাছাড়া আমার যা বলবার তাই দরজার ওপরে দাঁড়িয়ে বলা যায় না। ঘরের মধ্যে যেতে পারি কি? ভ্রু দুটো কুঁচকে সুবোধবাবু যেন এক মুহূর্ত কি ভাবলেন, তারপর বিরক্ত স্বরে বললেন, বেশ আসুন, কিন্তু সময় আমার খুব অল্প। কিরিটি বাবলুকে সঙ্গে করে ঘরে ঢুকতে ঢুকতে বললে, সময়ের দাম আমারও আছে মিস্টার দত্ত। ঠিক কাজের কথাটুকু বলা হলেই আমি চলে যাব, এক মুহূর্ত বেশি থাকবো না বা আপনাকে বিরক্ত করব না। একটা সোফা অধিকার করে কিরিটি বসল। বলুন, কি প্রয়োজন আপনার? আমার প্রয়োজন আপনার বোন নমিতা দেবীর সঙ্গে, তার সঙ্গে একবার দেখা হতে পারে কি? সুবোধবাবু দারুণ বিরক্তিতে বললেন, কি প্রয়োজন আপনার আমার বোনের সঙ্গে? সে কথা আমি তার কাছেই বলতে চাই, আপনার কাছে নয়। তবে আজ যে কথা আমি বলতে এসেছি তার সঙ্গে, তার ওপরে আপনার মান সম্ভ্রম অনেক কিছুই নির্ভর করছে। না, তার সঙ্গে আপনার দেখা হবে না। আপনার যা বলার আমার কাছেই বলতে পারেন। বলছি তো, তা বলতে পারবো না। বৃথা সময় নষ্ট না করে দুটো নির্দোষ জীবন ধ্বংসের পথে এগিয়ে দেবেন না। না, আমি কোনো কথাই শুনতে চাই না। আপনি চলে যেতে পারেন। আমার বোনের সঙ্গে কারো দেখা হবে না। মিস্টার দত্ত চিৎকার করে উঠলেন, সুবোধবাবু, আপনি অনেক দাগা পেয়েছেন আমি জানি, কিন্তু আজ যদি আপনি আপনার বোনের সঙ্গে আমার দেখা করতে না দেন, তবে যে দাগা পাবেন তার সান্ত্বনা আপনার কোনো দিন মিলবে না। এমন সময় নমিতা দেবী নিজেই এসে ঘরে প্রবেশ করলেন। কি হয়েছে দাদা? নমস্কার, আপনার নাম কি নমিতা দেবী? হ্যাঁ নমস্কার, কিন্তু আপনি? আমার নাম পরে শুনবেন। কোনো একটা বিশেষ কাজে আপনার কাছে আমি এসেছি, কিন্তু আপনার দাদা কিছুতেই আপনার সঙ্গে আমার দেখা হতে দেবেন না বলছেন। কি দরকার আমার কাছে আপনার, বলুন। মিস্টার দত্ত গজগজ করতে করতে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। বসুন নমিতা দেবী। নমিতা সামনেই একখানা সোফা অধিকার করলেন। বলুন। ইতিমধ্যেই কিরিটি বাবলুকে নমিতা দেবীর দৃষ্টির আড়ালে নিজের পেছনের একখানা চেয়ারে বসিয়ে রেখেছিল। আরও একটু ভালো করে বাবলুকে নমিতা দেবীর দৃষ্টি থেকে আড়াল করে কিরিটি মৃদু স্বরে বলতে লাগলো, বছর 9 আগে শিমুলতলায় আপনার দাদার কোনো এক ধনী বন্ধুর সঙ্গে আপনার রেজিস্ট্রি ম্যারেজ হয়? হ্যাঁ। আপনার স্বামীর নামটি জানতে পারি কি?
না, কেননা আমিও তার সত্যিকারের নাম জানি না। পরিচয়ের গোড়া থেকেই তিনি নাম ভারিয়েছিলেন আমাদের কাছে। কোনোদিনই আমরা জানতে পারিনি তার দেশ ঘর বাড়ি কোথায়। কিন্তু এসব কথা আপনি জিজ্ঞাসা করছেন কেন? আমি আজ এমন একটা সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি যার ওপর আপনার এবং আপনার হারিয়ে যাওয়া একমাত্র সন্তানের শুভাশুভ সব কিছুই নির্ভর করছে। কে কে আপনি? আমার কথা আপনি জানলেন কি করে? ব্যস্ত হবেন না নমিতা দেবী, সব কথাই ক্রমে প্রকাশ হবে, পরিচয়ও আমার পাবেন। তবে এইটুকু জেনে রাখুন, আমি আপনার ভাইয়ের মতো আপনার শুভাকাঙ্ক্ষী, শত্রু নয়। কিন্তু আগে আমার কথাগুলোর জবাব দিন নমিতা দেবী। আপনার স্বামীর নাম, ছদ্মনাম কি ছিল? জ্ঞানেন্দ্র চৌধুরী। ওই নামেই বিবাহ হয়েছিল? হ্যাঁ। ও নামটা যে তার ছদ্মনাম, কবে আপনি জানতে পারেন? আমার সন্তানের জন্মের মাস 2 আগে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনো একটা বিশেষ সাংসারিক গোলযোগে তিনি আমাকে তখন তাদের বাড়িতে নিয়ে যেতে পারছিলেন না। পরে সব মিটে গেলে আমাকে তাদের বাড়িতে নিয়ে যাবেন বলেছিলেন। তবে প্রত্যেক মাসে আমাকে 150 টাকা করে ভরণ পোষণ বাবদ দেবেন বলেছিলেন। শিমুলতলাতেই তার সঙ্গে আমাদের পরিচয় হয় এবং বিবাহের 20 দিন বাদেই তিনি হঠাৎ আমাদের কাউকে কিছু না বলে কোথায় চলে যান। তার ঠিকানা আমার কাছে ছিল, মাস 5 নিয়মিত টাকাও পেয়েছি। কিন্তু 10-12খানা চিঠি লিখে একখানারও জবাব পাইনি। ঠিকানার খোঁজ নিয়ে পরে জেনেছিলাম সেখানে উনি থাকেন না, সেটা একটা মনোহারি দোকান। তারপর হঠাৎ তার টাকা আসাও বন্ধ হয়ে গেল। তারপর আর তার কোনো খোঁজই আজ পর্যন্ত পাইনি। দাদার এক জমিদার বন্ধু ছিলেন, তার নাম বিনয়েন্দ্র সরকার। তারই দয়ায় আমি চাকরি পাই। নমিতা দেবী একে একে তার এই কয় বৎসরের জীবন কাহিনী বলে গেলেন। সব শুনে কিরিটি আবার প্রশ্ন শুরু করে, আপনার মেয়েটির আর কোনো সন্ধান পাননি? না। আপনার মেয়েটি যখন চুরি হয় তখন তার বয়স কত ছিল? 6 বছর হবে। আজ 4 বছর সে চুরি গেছে? হ্যাঁ, প্রায় 5 বছর হবে। আপনার মেয়ের নাম কি ছিল? বাবলু। নমিতা দেবীর চোখের কোল দুটি অতীত স্মৃতির দোলায় ঝাপসা হয়ে ওঠে। এমন সময় সহসা কিরিটি বাবলুকে সামনে টেনে এনে নমিতা দেবীর দিকে তাকিয়ে বলে, দেখুন তো এই মেয়েটিকে আপনি চিনতে পারেন কি না? কে 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 এই মেয়েটি? নমিতা দেবী অধীর আগ্রহে বাবলুকে বুকের ওপরে 2 হাত বাড়িয়ে টেনে নিলেন। পাগলের মতোই তিনি মেয়েটির মুখের দিকে চেয়ে হঠাৎ হাসি কান্নায় যেন দুলে উঠলেন। এই তো আমার মেয়ে, কোথায় পেলেন একে? বাবলু, বাবলু সোনা। মামনি। কিছুক্ষণ বাদে কিরিটি উঠে দাঁড়ালো। আজ তাহলে আসি নমিতা দেবী, আপনার স্বামীর পরিচয় শীঘ্রই আমি আনব। কিন্তু তার আগে আপনাকে লেখা আপনার স্বামীর কোনো চিঠি যদি আপনার কাছে থাকে তবে সেটা দিলে আমার খুব সুবিধা হয়। আছে, প্রথম 2খানা চিঠি এখনো আমার কাছে আছে, এক্ষুনি এনে দিচ্ছি।
আমার স্ট্রিট থেকে বের হয়ে কিরিটি ক্লাইভ স্ট্রিটে মিস্টার বি সরকারের অফিসে গিয়ে প্রবেশ করলো এবং কিছুক্ষণ ধরে অ্যাটর্নির সঙ্গে কথাবার্তা বলে যখন সে অ্যাটর্নি অফিস থেকে বের হয়ে এলো, বেলা তখন প্রায় 2টো। অ্যাটর্নি কলকাতায় ছিলেন না, তাই এর আগে কিরিটি তার সঙ্গে দেখা করতে পারেনি। টালিগঞ্জের বাড়িতে ফিরে এসে কিরিটি দেখলো বাইরের ঘরে একটা সোফার ওপরে হেলান দিয়ে চোখ বুজে বসে আছে সুব্রত। কিরিটির পায়ের শব্দে সুব্রত চোখ মেলে তাকালো। এত দেরি হলো যে? সব কাজ সেরে এলাম। তুই কতক্ষণ এসেছিস? প্রায় ঘণ্টাখানেক। মিস্টার বি সরকারের শয়নঘর ও লাইব্রেরি ঘরে যা চাবি দেওয়া ছিল সেটা নিয়ে এসেছিস তো? হ্যাঁ। সকলকেই আড়ালে ডেকে আলাদা আলাদা করে বলে এসেছিস তো যে ও ঘরের মধ্যে যেন কেউ না ঢোকে? হ্যাঁ। তারপর তোমার কাজ কত দূর এগোলো? প্রায় কমপ্লিট। শুধু সামান্য একটু এক্সপেরিমেন্ট আজ রাত্রে যা বাকি, ব্যাস তারপরই খুনি ধরা পড়বে। তুই বস, চট করে আমি স্নানটা সেরে আসি, অনেক আলোচনা করবার আছে। কিরিটি বাড়ির ভেতর চলে গেল। কিরিটি আর সুব্রত মুখোমুখি বসে, সামনে ধুমায়িত চায়ের 2টো কাপ। কিরিটি বলছিল, প্রথম দর্শনে কেসটা আমার বেশ জটিল বলেই মনে হয়েছিল। তার অবশ্যই কারণ ছিল 3টি। প্রথম, মৃত ব্যক্তি চেয়ারে বসেছিল কেন, মানে ওই চেয়ারে বসা অবস্থায় ছিল কেন। দ্বিতীয়, মিস্টার সরকারের হাতঘড়িটা ভাঙল কী করে। আর 3 নম্বর কারণ হলো, সহজ দৃষ্টিতে বিচার করে দেখতে গেলে খুন করবার যে মোটিভ, মিস্টার সরকারের উইলের দ্বারা লাভবান হওয়া, তাও বাড়ির প্রত্যেকের পক্ষে সম্ভব ছিল। কিন্তু কেন আমি এই কথাগুলো বলছি ও বাড়ির প্রত্যেকের পক্ষে সম্ভব ছিল খুন করা? কারণ প্রথম দর্শনেই আমি স্থির নিশ্চিত হয়েছিলাম মিস্টার বি সরকারকে খুন করেছে ওই বাড়িরই কেউ। বাইরের লোকের দ্বারা ওইভাবে মিস্টার সরকারের খুন হওয়া একেবারেই সম্ভব ছিল না। সেই কথাটা সর্বাগ্যের না বলে দিলে বাকি কথাগুলো তোমার কাছে খোলসা হবে না। সব কিছু বিচার করবার আরও আগে যে কথাটা সকলের মনেই সন্দেহের দোলা জাগাতে পারে, সেটা হচ্ছে মিস্টার সরকারের মৃত্যু কী করে ঘটেছিল। ডাক্তারের ময়নাতদন্তের বিবরণ থেকে যা প্রকাশ পেয়েছে তা থেকে আমরা জানতে পারি বা জেনেছি যে মিস্টার সরকারের মৃত্যু ঘটেছে আনুমানিক মধ্যরাত্রিতে, অর্থাৎ 12টা-1টার মধ্যে, এবং তীক্ষ্ণ হাইড্রোসায়ানিক অ্যাসিড বিষে তার মৃত্যু ঘটানো হয়েছে। অ্যানালিসিস করে তাই পাওয়া গেছে। তার বুকের ওপর সিরিঞ্জের যে দাগটা ছিল, মৃত্যুর পরে তার কোনো তাৎপর্যই নেই। অন্য লোককে বিপথে নিয়ে যাওয়ার জন্য ওটা স্রেফ একটা ধোঁকা মাত্র হয়েছিল। তুমি তদন্ত করতে গিয়ে সেই ক্ষতচিহ্নটিকে নিয়েই বেশি মাথা ঘামাতে শুরু করেছিলে। সিরিঞ্জের ইতিহাস ও তার গূঢ় তথ্য নিয়ে ব্যস্ত হয়ে উঠেছিলে। আসলে ওই সিরিঞ্জটা খুনির ইচ্ছাকৃত আর একটা চাল, এবং নিজের ঘাড় থেকে অন্য এক নির্দোষের ঘাড়ে দায়টা চাপিয়ে দেওয়ার জন্য একটা উৎকৃষ্ট উদ্ভাবিত পন্থা মাত্র। কিন্তু কেমন করে সে কথাটা আমার মনে পরিষ্কার হয়ে যায়। খুনি একটা ভুল করেছিল, সেটা বড় মারাত্মক ভুল। খুন করবার পর ওইভাবে সেটাকে সাজাবার জন্য মৃতের পক্ষে 5th ইন্টারকন্টাল স্পেসে পাংচার করা বা সিরিঞ্জটা অশোকের ঘরে রেখে যাওয়া, ওই কাণ্ড দুটো করেই সে নিজের পরিচয় নিজেই দিয়ে গেছে। ব্যাপারটার মধ্যে যে এতটুকু সত্যি নেই, আগাগোড়াই সাজানো, তা আমি কেমন করে বুঝলাম? প্রথমত, ওইভাবে কোনো নিডল দিয়ে হার্টকে পাংচার করে কোনো মানুষকে মারা যায় না। দ্বিতীয়ত, ওইভাবে মারাটাও এক প্রকার অসম্ভব। ধরে নিচ্ছি মিস্টার সরকারের কোনো একান্ত পরিচিত লোকই মিস্টার সরকারের হার্টে পাংচার করে কোনো বিষ প্রয়োগের দ্বারা মেরেছে। কিন্তু মরবার সময় তিনি নিশ্চয়ই চিৎকার করে উঠতেন। কেউই ওইভাবে অন্যের হাতে প্রাণ দিতে প্রস্তুত নন। আর যদি ঘুমিয়েই থাকতেন তবে ওই সময় হার্ট পাংচার করবার সময় নিশ্চয়ই জেগে উঠতেন, ও একটা গোলমাল হতো। এই দুটো ব্যাপারেই আমার মনে হয়েছিল 5th ইন্টারকন্টাল স্পেসের পাংচার উন্ড ও সিরিজটা খুনির একটা চাতুরি মাত্র।
অন্যের বিচার পদ্ধতিকে ভুল পথে নিয়ে যাওয়ার ছাড়া এটা আর কিছুই নয়। তাহলে মীমাংসিত হলো মিস্টার সরকার বিষ প্রয়োগের দ্বারাই খুন হয়েছেন, এবং তাই যদি হয়ে থাকেন তবে সেই বিষ প্রয়োগ কীভাবে সম্ভব হলো। এখানেই খুনি চরম বুদ্ধির বিকাশ দেখিয়েছেন। তোমার হয়তো মনে থাকতে পারে সুব্রত, খুনের পরদিনই সকালে যখন তুমি সবার জবানবন্দি নাও তখন কয়েকটা কথা যা আমার মনে খটকা লাগিয়েছিল। 1 নম্বর, মিস্টার সরকারের হাতঘড়িটা ভাঙল কী করে। বলেছিলাম ভাঙার তো প্রয়োজন ছিল না, কিন্তু কেন ছিল না তার কারণ তোমাদের মনে স্বভাবতই একটা প্রশ্ন উঠেছিল, মিস্টার সরকার নিশ্চয়ই চেয়ারে যখন অধ্যয়ন করছিলেন এমন সময় খুনি এসে তার হার্টে সিরিঞ্জের দ্বারা বিষ প্রয়োগ করে খুন করেছে। তোমাদের হাইপোথেসিস যদি সত্যি বলে মানো তবে হাতঘড়িটা তার ভাঙবে কেন? এমন নিশ্চয়ই হতে পারে না যে খুনি খুন করবার পর ইচ্ছে করেই মিস্টার সরকারের হাতঘড়িটা ভেঙে রেখে গেছে। তবে দ্বিতীয়ত, রাত্রি 1:30টার সময় রামচরণের হঠাৎ একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায়, কিন্তু সেই ঘরের মধ্যে উঁকি মেরে দেখে মিস্টার সরকার চেয়ারেই বসে আছেন। এখন কথা হচ্ছে শব্দটা কিসের? শব্দটার কিছুই না, মিস্টার সরকার মৃত্যুর যন্ত্রণায় খাটের ওপর থেকে পড়ে যাওয়ার ওই শব্দ হয়। সুব্রত বিস্মিত কণ্ঠে বলে, খাটের ওপর থেকে পড়ে গিয়েছিলেন? তার মানে? হ্যাঁ, খাটের ওপর থেকেই তিনি মেঝেতে পড়ে গিয়েছিলেন এবং পড়বার সময় তার হাতঘড়িটা ভেঙে যায়। রামচরণের জবানবন্দিতে একটা কথা তোমার মনে আছে কিনা জানি না। সে বলেছিল মিস্টার সরকার অনেক রাত্রি পর্যন্ত পড়াশুনো করেন। যতক্ষণ না শুতে যেতেন ঘড়িটা তার হাতেই বাঁধা থাকতো। অনেক সময় ঘড়ি হাতেই বাঁধা থাকতো, শুয়ে পড়তেন। এর থেকেই প্রমাণ হয় সে রাত্রে ঘড়িটা তার হাতেই বাঁধা ছিল, এবং হয়তো মন খারাপ ছিল বলেই রাত্রে যখন শুতে যান ঘড়িটা হাত থেকে খুলে রাখতে ভুলে গিয়েছিলেন। ওই দুটি কারণ থেকে আমি বুঝেছিলাম মিস্টার সরকার রাত্রে পড়াশোনা সেরে শয্যায় শোবার পর খুনি তাকে বিষ প্রয়োগ করে। কথা হচ্ছে কিভাবে খুনি বিষ প্রয়োগ করলো। একটা জিনিস তোমার মনে আছে, মৃত ব্যক্তির বাঁ হাতের কড়ে আঙুলে একটা পট্টি জড়ানো ছিল। মৃত্যুর দিন সকালে ভাঙা গ্লাসের কাঁচের টুকরো তুলতে গিয়ে আঙুলটা কেটে যায়। আঙুলটার ওই ক্ষতস্থান দিয়েই খুনি বিষ প্রয়োগ করে। বিষের ক্রিয়া শুরু হতেই মিস্টার সরকারের ঘুম ভেঙে যায়, কিন্তু তীক্ষ্ণ বিষ হাইড্রোসায়ানিক অ্যাসিডের ক্রিয়া এত দ্রুত যে কিছু বোঝবার আগেই তার মৃত্যু হয়, এবং ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই হয়তো বিষের যাতনায় তিনি ছটফট করতে গিয়ে খাট থেকে মাটিতে পড়ে যান। খুনির মানসিক বল অত্যন্ত বেশি। মুহূর্তে সে মৃতদেহ মাটি থেকে তুলে নিয়ে চেয়ারে বসিয়ে দেয়, কিন্তু সে পালাতে পারে না, পাশের ঘরেই আত্মগোপন করে। কেননা ঠিক সেই সময় শব্দ শুনে রামচরণ ঘরে এসে ডাক দেয়, এবং রামচরণও মিস্টার সরকারকে চেয়ারে বসে থাকতে দেখে কোনো কিছু সন্দেহ না করে শব্দটা শোনবার ভুল ভেবে চলে যায়। রামচরণ চলে যাওয়ার পর খুনিও তার প্ল্যানে কাজে লাগায়। পাশেই ছিল অশোকের ঘর। সমস্ত প্ল্যান সে আগেই ঠিক করে রেখেছিল। ব্যালকনি দিয়ে অশোকের ঘরে প্রবেশ করে সেখান থেকেই সিরিঞ্জটা চুরি করে এনে মৃতের হাটে পাংচার করে। তারপর ওই পথেই ফিরে গিয়ে অশোকের ঘরে আবার সিরিঞ্জটা রেখে আসে। অশোক তখন ঘুমোচ্ছে। এইসব কাজ শেষ হওয়ার পর তার উর্বর মস্তিষ্কে আরও একটা চাল উদয় হয়। সেসব ঘড়িগুলো 2টো বাজিয়ে বন্ধ করে দেয়, যাতে সকলের মনে হয় রাত্রি 2টোর সময় মিস্টার সরকারকে খুন করা হয়েছে। কিন্তু কেন ঘড়িগুলোতে 2টো বাজিয়ে রাখবার কারণ কি? খুনি ওই সময়টা একটা অ্যালিবাই তৈরি করে রাখে। সে দেখাতে চায় ওই সময় সে অন্য জায়গায় ছিল, মৃত ব্যক্তির আশপাশে কোথাও ছিল না। কিন্তু সেটা পরের কথা, পরে ভেবে দেখলেই হবে। খুন করবার পর সমস্ত প্ল্যান সাজিয়ে রেখে খুনি পালিয়ে গেল কোন পথে, এবার সেই আলোচনাই করব। কিন্তু তারও আগে আমাদের একটা কথা ভেবে দেখতে হবে, খুনি এলো কোন পথে। তাহলে তুমি বলতে চাও খুনি বাইরে থেকে এসেছিল? ঠিক যতটুকু বলেছি তার বেশি কিছুই আমি বলতে চাই না সুব্রত। বাকিটা তোমাকে ভেবে দেখতে হবে।
বিচার করে দেখতে হবে কার পক্ষে খুন করা সম্ভব। আগেই তোমাকে একটা কথা বলেছি যে খুন করেছে সে মিস্টার সরকারের পরিচিত এবং সে ওই বাড়ির সব কিছুর সঙ্গেই একান্ত পরিচিত। কিন্তু সে কথা বলবার আগে আমি একটা ছোটোখাটো এক্সপেরিমেন্ট করতে চাই। আজ রাত্রে মিস্টার সরকারের ঘরে সেই এক্সপেরিমেন্ট হবে। বলতে বলতে কিরিটি চক্ষু মুদ্রিত করে সোফায় হেলান দিয়ে নীরব হলো। মিস্টার সরকারের শয়নকক্ষ। রাত্রি 2টো বাজতে আর মাত্র মিনিট 15-16 বাকি। মিস্টার সরকারের শয়নকক্ষে সকলেই এসে জমায়েত হয়েছে। কিরিটি, সুব্রত, তালুকদার, সুবিমল চৌধুরী। মৃত মিস্টার সরকারের জ্যৈষ্ঠ পুত্র গগনেন্দ্র, কনিষ্ঠ পুত্র সৌরীন্দ্র, ভাই বিনয়েন্দ্র, ভাগ্নে অশোক, ভিত্ত রামচরণ আর গোপাল। ঘরের মধ্যে উপস্থিত সকলের মুখেই একটা গভীর উত্তেজনার কালো ছায়া যেন থমথম করছে। কিরিটি তার হস্তধৃত জ্বলন্ত সিগারেটে একটা টান দিয়ে বললে, ভদ্র মহোদয়গণ, কেন আজ এই গভীর রাত্রে আপনাদের এখানে সমবেত করেছি তার জবাব এখনই পাবেন। আপনারা সকলেই মৃত মিস্টার সরকারের আত্মীয়। পুলিশের লোকেদের ধারণা মিস্টার সরকার খুন হয়েছেন। আপনারা প্রত্যেকেই হয়তো হিতাকাঙ্ক্ষী। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা সকলেই চান যে হত্যাকারী ধরা পড়ুক। আমি হত্যাকারীকে ধরিয়ে দেব, কিন্তু তার আগে একটা জিনিস আপনাদের দেখাতে চাই। আপনাদের ধারণা মিস্টার সরকার যখন চেয়ারে বসে এই লাইব্রেরি ঘরে অধ্যয়নরত ছিলেন সেই সময় কেউ তাকে সিরিঞ্জের সাহায্যে হার্টে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। কিন্তু আমার ধারণা আসলে ব্যাপারটা তা নয়। বলতে বলতে কিরিটি তালুকদারকে ডাকলেন। তালুকদার সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে এসে ওই ঘরে প্রবেশ করল। তালুকদারের দিকে তাকিয়ে ঘরের সব কয়টি প্রাণী বিস্ময়ে যেন হতবাক হয়ে গেল। তালুকদার একেবারে নিখুঁতভাবে মৃত মিস্টার সরকারের ছদ্মবেশে সুসজ্জিত হয়ে এসেছে। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের মুখের দিকে চোখ বুলিয়ে নিল। তালুকদারকে চোখ টিপে ইশারা করতেই সে গিয়ে মিস্টার সরকারের শয্যার উপরে শুয়ে পড়ল। তার বাঁ হাতের কোড়ে আঙুলে একটা পট্টি বাঁধা। তালুকদার ঘুমের ভান করে চোখ বুজে পড়ে রইল শয্যার উপরে। এমন সময় পা টিপে টিপে সুব্রত শয্যার কাছে এগিয়ে গিয়ে চটপট তালুকদারের আঙুলের পট্টিটা খুলে পকেট থেকে একটা শিশি বের করে কি একটা জলীয় পদার্থ সেখানে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে তালুকদার হঠাৎ যেন চমকে উঠে প্রবল মুড়োমুড়ি দিয়ে ধপ করে খাট থেকে মাটিতে পড়ে স্থির হয়ে গেল। তখন সুব্রত চকিতে তালুকদারকে মাটি থেকে তুলে নিয়ে গিয়ে লাইব্রেরি ঘরে চেয়ারের ওপরে বসিয়ে দিল। পরে পকেট থেকে সিরিঞ্জটা বের করে যেই তার বুকে বিদ্ধে যাবে, সহসা ঘরের মধ্যে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একজন আত্মস্বরে চিৎকার করে উঠল, আমি খুনি, আমাকে গ্রেপ্তার করুন। কিন্তু আমাকে খুন করতে বাধ্য করেছিল কে? নেকড়ের থাবা, হ্যাঁ নেকড়ের থাবা। বলতে বলতে বক্তা উঠে দাঁড়ালো। ঘরের সব কয়টি প্রাণীর ব্যাকুল দৃষ্টি তখন যেন তীক্ষ্ণ শবের ওপর মতোই বক্তার উপরে গিয়ে পড়েছে। কিরিটি কঠিন আদেশের সুরে বললে, বসুন, ছটফট করবেন না, অধীর হবেন না। আপনি যে খুনি তা আমি প্রথম দিনেই টের পেয়েছিলাম, কিন্তু প্রমাণের অভাব এবং উদ্দেশ্য বা মোটিভ খুব স্ট্রং মনে না হওয়ায় আপনাকে সেদিন আমি ধরিনি। দিগেনবাবু, আসুন ঘরের মধ্যে, আসামির হাতে হাত করা লাগান। দরজায় অপেক্ষমান পুলিশের দারোগা দিগেনবাবু ঘরের মধ্যে প্রবেশ করে অপরাধীর হাতে হাত করা পরিয়ে দিলেন। ঘরের সবকটি প্রাণী যেন বিস্ময় একেবারে বোবা বনে গেছে। কারো মুখে টু শব্দটি পর্যন্ত নেই। একটা অখণ্ড নিস্তব্ধতা যেন সমগ্র ঘরখানির মধ্যে মৃত্যুর মতোই থমথম করছে। কিরিটি এবারে সকলকে ধীর গম্ভীর স্বরে সম্বোধন করে বললে,
এবার আমি আপনাদের সকলকে বলবো কেমন করে আমি খুনের কিনারা করলাম। এই খুনের ব্যাপারে একটা কুশ্রী চক্রান্ত জট পাকিয়ে আছে এবং সেই চক্রান্তের জের টেনে আমাকে অতীত ইতিহাসের মধ্যে যেতে হবে। কিন্তু তারও আগে আমি বিশ্লেষণ করে বলবো প্রথম দিনই কেমন করে আমার চোখে ধরা পড়েছিল খুন করা কার পক্ষে বেশি সম্ভব। এক্ষেত্রে আপনারা প্রত্যেকেই মিস্টার সরকারের খুনের ব্যাপারে সন্দেহের পাত্র হয়ে উঠেছিলেন, কেননা মিস্টার সরকারের মৃত্যুতে আপনারা প্রত্যেকেই টাকার দিক থেকে লাভবান হন। প্রথমেই ধরা যাক সে রাত্রে এই বাড়িতে যারা উপস্থিত ছিলেন, অর্থাৎ সৌরীন্দ্রবাবু, অশোকবাবু আর রামচরণ। সর্বপ্রথম ধরা যাক অশোকবাবুর কথা। অশোকবাবু একজন মেডিকেল স্টুডেন্ট, তার পক্ষে বিষ প্রয়োগ করে মিস্টার সরকারকে খুন করা এতটুকু অসম্ভব ছিল না। উইল অনুসারে তিনি মিস্টার সরকারের মৃত্যুতে লাভবান। অশোকবাবু অনায়াসেই নিজের ঘরের ব্যালকনি দিয়ে সৌরেন্দ্রবাবুর ব্যালকনিতে এসে তারপর সেখান দিয়ে মিস্টার সরকারের ব্যালকনিতে এসে মিস্টার সরকারকে খুন করতে পারতেন। কিন্তু তার জীবনী আলোচনা করলে আমরা দেখতে পাই চিরকাল তিনি মামার অনুগ্রহেই লালিত পালিত। তাই মামার মৃত্যুতে তিনি লাভবান হলেও তার পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব ছিল না। কিন্তু কেন? অশোকবাবু তার মামাকে যথেষ্ট ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। তিনি জানতেন মামার সম্পত্তির 1/3 তিনি পাবেন। এক্ষেত্রে তিনি মামাকে খুন করতে যাবেনই বা কেন? অন্তত কোনো বিবেচক বুদ্ধিমান ব্যক্তি তা করে না এবং মানুষের সাধারণ সাইকোলজিও তা বলে না। তার ওপর প্রত্যেকেরই জবানবন্দিতে প্রকাশ পেয়েছে অশোকবাবুর স্বভাব ধীর, স্থির ও শান্ত। কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে রাত্রে গোপাল এসে তার ঘর থেকে যে সময় থালা নিয়ে যায় সেই সময় কিছু পরে মিস্টার সরকার খুন হন। যে লোক একটু পরে খুন করতে যাবে সে ওইভাবে নিশ্চিন্তে খেতে পারে না, কিন্তু তবু তার প্রতি সন্দেহ একটু থেকে যায়। এখানেই আমি বেনিফিট অফ ডাউটের পক্ষ নিয়েছি। যা হোক, অশোকবাবুকে বাদ দিয়ে দিলে যার কথা মনে পড়ে তিনি হচ্ছেন সৌরীন্দ্রবাবু। সৌরীন্দ্রবাবু নিজস্ব জবানবন্দিতে ও অন্য সকলের জবানবন্দি থেকে যতটুকু আমরা জেনেছি তা থেকে কি প্রমাণ হয়, সৌরীন্দ্রবাবুর পক্ষে তার পিতাকে খুন করা এতটুকু সম্ভব ছিল না। তার কারণ অনেকগুলো, এবারে সেগুলোই একটার পর একটা আলোচনা করব। প্রথমত, সৌরীন্দ্রবাবু ছিলেন অত্যন্ত খেয়ালি ও উশৃঙ্খল প্রকৃতির। যে টাকা মাসোহারা হিসাবে তার বাপের কাছ থেকে পেতেন তা দিয়ে তার হাত খরচ কুলোতো না। উশৃঙ্খল জীবনের অভিশাপ ওইখানেই। কোনো উপায়ই কোথাও শান্তি নেই। টাকার জন্য তিনি জুয়া খেলতেন, রেসে যেতেন পর্যন্ত। শুধু তাই নয়, দীর্ঘ 11 বৎসর আগে একবার তিনি শিমুলতলায় বেড়াতে গিয়ে এক বন্ধুর বোনকে বাড়ির সকলের অজ্ঞাতে রেজিস্ট্রি করে বিবাহ করেন। বিবাহ করবার দিন 20-22 দিন বাদেই তিনি অকস্মাৎ গা ঢাকা দিয়ে সরে পড়ে। শিমুলতলায় উনি ছদ্মনামে পরিচিতিতে ছিলেন। কিছুদিন পরে উনি ওর স্ত্রীর একটি চিঠিতে জানতে পারেন যে ওর স্ত্রীর সন্তান হবে। তখন উনি স্ত্রীকে নিয়মিত যে মাসোহারা দিতেন তা বন্ধ করে দেন। ওর একটি কন্যা সন্তান জন্মায়। সহসা এমন সময় গগনবাবু বলে উঠলেন, সে কি সৌরেন্দ্র, তুই বিয়ে করেছিস? এ কথা তো কাউকে বলিস না। আর বিয়ে যখন করেইছিলিস তখন বৌমাকে ঘরে আনিসনি কেন? সৌরেন্দ্রবাবু একেবারে নিশ্চুপ, একটি কথাও মুখে নেই। কিরিটি এবারে সোজাসুজি সৌরেন্দ্রবাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি সৌরেন্দ্রবাবু, আমার কথা ঠিক? হ্যাঁ। এই কথা এতদিন গোপন রেখেছিলেন কেন? বাবার বকুনির ভয়। আমার স্ত্রী জাতিতে ব্রাহ্মণ। তাছাড়া আমি নাম ও জাত দুটোই গোপন করে বিবাহ করেছিলাম। সে যাই হোক, আপনি জানেন আপনার স্ত্রী ও কন্যা কোথায়? স্ত্রী কোথায় আছে তা আমি জানি, কিন্তু 6 বছর হলেও কন্যার কোনো সংবাদ জানি না। কন্যার সংবাদ নেওয়ার চেষ্টা করেছিলেন? করেছি, কিন্তু কোনোই সন্ধান পাইনি।
শুনেছি 6 বছর আগে কে বা কারা তাকে চুরি করে নিয়ে গেছে। আপনার এই বিবাহের কথা আর কেউ জানতো? না না সৌরেন্দ্রবাবু, আপনি ঠিক জানেন না। আরও একজন এই সংবাদ জানতো। কে সে? আপনার কাকা বিনয়েন্দ্রবাবু। কি বিনয়েন্দ্রবাবু, আপনি জানতেন না? বিনয়েন্দ্রবাবু কোনো জবাব দিলেন না, নিঃশব্দে বসে রইলেন। আপনার বাবার মৃত্যুর দিন রাত্রে কি ব্যাপার নিয়ে আপনার সঙ্গে আপনার বাবার ঝগড়া হয়েছিল সৌরেন্দ্রবাবু? বাবাকে আমি আমার বিবাহের কথা বলেছিলাম বলে, সেই কথারই যে টেনে তার সঙ্গে আমার ঝগড়া হয়। বাবাকে ওই কথা বলায় বাবা একটা নতুন উইল করেন এবং সেই উইলের লেখাপড়াও ওই দিনই শেষ হয়। বিকেলে বাবা বলেন সেই উইলে আমার ভাগের সমস্ত সম্পত্তির 4 ভাগের 3 ভাগ কাকার নামে এবং বাকি 1 ভাগ আমার স্ত্রীর নামে লিখে দিয়েছেন। এতদিন যে কথা গোপন করে রেখেছিলেন, হঠাৎ সে কথা বলতে গেলেন কেন? নেকড়ের থাবা আমাকে ব্ল্যাকমেল করে আমার জীবনান্ত করে তুলেছিল। তাই খাই মেটাতে গিয়ে আমাকে রেস খেলতে হতো, জুয়া খেলতে হতো। অবশেষে আর না পেরে বাবার কাছে সব স্বীকার করেছিলাম। ব্যাপারটা এতক্ষণে পরিষ্কার হয়ে গেল। তাই বলছিলাম, সৌরেন্দ্রবাবুর পক্ষে তার পিতাকে খুন করা খুবই সম্ভব ছিল। তিনি থাকতেন পাশের ঘরেই, অনায়াসেই তার বাবাকে খুন করতে পারতেন। কিন্তু খুন করার পদ্ধতি থেকে বোঝা যায় যে খুন করেছে বিজ্ঞানে তার যথেষ্ট জ্ঞান আছে। সৌরেন্দ্রবাবুর পক্ষে ওইভাবে খুন করা সম্ভব ছিল না। তাছাড়া সৌরেন্দ্রবাবু আর অশোকবাবুর মধ্যে যে কেউ ওই ব্যালকনি পথে যদি খুন করতে আসতেন, তাহলে দুজনের একজন না একজন জানতে পারতেনই, কথাটা চাপা থাকতো না। সৌরেন্দ্রবাবু তার বাবাকে খুন করলে ক্ষতিগ্রস্তই হতেন। মিস্টার সরকার থাকলে হয়তো কোনো না কোনো দিন তার মত বদলাতো, ব্যাপারটা সহজ হয়ে আসতো। সেক্ষেত্রে উনি তার বাবাকে খুন করে সব দিক নষ্ট করতে যাবেন কেন? এরপর আসা যাক রামচরণের কথায়। রামচরণকে এক কথায় আমি বিশ্বাস করেছিলাম। সে বলেছিল রাত্রি 1:30টার সময় শব্দ শুনে সে ঘরে এসে উকি দেয়। সত্যি যদি সে খুনি হতো তবে সে অত সহজে ওই কথাটা বলতে পারতো না। তাছাড়া মিস্টার সরকারের মৃত্যুতে তার যা লাভ, বেঁচে থাকলেও তাই। তাছাড়া সে পুরাতন মনিবের প্রাণ নিতে যাবে কেন? এরপরে যারা বাইরে ছিলেন তাদের মধ্যে সুবিমলবাবু, গগনবাবু ও বিনয়েন্দ্রবাবু। সুবিমলবাবুর মুভমেন্ট সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছি। রাত্রি 1:30টা থেকে 2:30 পর্যন্ত তিনি রেনবো ক্লাব থেকে বের হয়ে পার্ক সার্কাসে এক বিখ্যাত জুয়ার আড্ডায় ছিলেন। গগনবাবু সিনেমা থেকে তার বাবার কাছে দেখা করতে এসেছিলেন। তার কারণ তিনি জেনেছিলেন তার বাবা আর একটা নতুন উইল করেছেন। সে সম্পর্কে জানতে অন্য কোনো কারণে নয়। আর রাত্রি 12:30টায় তিনি বাড়ি ফিরে যান। খুন হয়েছে তারপরে, সেই কথা ময়নাতদন্তেই প্রকাশ হয়েছে। বাকি থাকলেন আমাদের বিনয়েন্দ্রবাবু। বিনয়েন্দ্রবাবুই খুনি, সেই কথা প্রমাণিত হয়েছে। গোড়া থেকেই আমি বিনয়েন্দ্রবাবুকে সন্দেহ করেছিলাম, কিন্তু কেন? বিনয়েন্দ্রবাবুর একটা চমৎকার অ্যালিবাই ছিল। সেটা হচ্ছে ওই রাত্রে তিনি বরনগরের বন্ধুর বাসায় বিবাহ উৎসবে মেতেছিলেন। রাত্রি 12টা পর্যন্ত তিনি সেখানে ছিলেন। আগে থেকেই তার প্ল্যান ঠিক করা ছিল। প্ল্যান অনুযায়ী তিনি ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে বাথরুমের বাইরে অপেক্ষা করেন। রাত্রি 12:30টার পর তিনি বাথরুম দিয়ে এসে দাদার লাইব্রেরি ঘরে প্রবেশ করেন। তার দাদা তখন লাইব্রেরি ঘরে বসে পড়ছেন। তিনি পর্দার আড়ালে আত্মগোপন করে থাকেন। গজেনবাবু শয্যায় শুয়ে ঘুমাবার পর বিনয়েন্দ্রবাবু তার দাদাকে বিষ প্রয়োগ করেন। তিনি কিছুদিন ডাক্তারি পড়েছিলেন ও বিএসসি পাশ করেছিলেন। কোন বিষের কেমন ক্রিয়া তার পক্ষে জানা খুবই সম্ভব। তাই খুন হবার পর মিস্টার সরকার যখন শয্যা থেকে মাটিতে পড়ে যান, তাড়াতাড়ি তখন তিনি মৃতদেহ তুলে নিয়ে লাইব্রেরি ঘরে চেয়ারের ওপর বসিয়ে দেন। রামচরণের আসতে একটু দেরি হয়েছিল, তার মধ্যেই বিনয়েন্দ্রবাবু কাজ হাসিল করে আত্মগোপন করেন।
রামচরণ ঘরের মধ্যে খুঁজলেই বিনয়েন্দ্রবাবুকে দেখতে পেত। যাই হোক, তারপর বিনয়েন্দ্রবাবু সোজা বারান্দা দিয়ে নিজের ঘরে গিয়ে অপেক্ষা করেন। অশোকবাবু ঘুমিয়ে পড়লে তার সিরিঞ্জটা চুরি করে নিয়ে আবার দাদার ঘরে এসে প্রবেশ করেন এবং মৃতদেহের হাটে পাংচার করে আবার নিজের ঘরে ফিরে গিয়ে দুই ঘরের মধ্যবর্তী দরজা দিয়ে অশোকবাবুর ঘরে যান এবং সিরিঞ্জটা রেখে আসেন। সকলকে একটা ধোঁকা দেওয়ার জন্য সমস্ত ঘড়িগুলো রাত্রি 2টোর সময় বন্ধ করে নিচের সিঁড়ি দিয়ে যখন পালাতে যান তখন গোপালের চোখে পড়ে যান। তাড়াতাড়ি আবার ওপরে চলে আসেন। বাধ্য হয়েই তাকে তখন যে পথে তিনি এসেছিলেন সেই পথেই আবার পালাতে হয়। যদিও এতখানি দায়িত্ব নেওয়া তার পক্ষে খুবই দুঃসাহসিক কাজ হয়েছিল। তার উচিত ছিল লাইব্রেরি ঘরের দরজা দিয়েই বের হয়ে যাওয়া। তাই আমার মনে হয়েছিল দরজা কেন বন্ধ, ওটা বন্ধ থাকা তো উচিত ছিল না। আবার তিনি ট্যাক্সিতে করে বড়নগরে বিবাহ বাড়িতে ফিরে যান ও সকালে ফিরে আসেন। দুটো কারণে তাকে আমি সন্দেহ করি। 1 নম্বর, খুনের পদ্ধতি, আর 2 নম্বর, তিনি নিজে একজন আর্টিস্ট। তার পক্ষে সুবিমলবাবুর হাতের লেখাটা নকল করে একটা চিঠি লেখা অসম্ভব কিছুই ছিল না, এবং করেও ছিলেন তাই, যাতে সুবিমলের ওপর সন্দেহটা পড়ে। কিন্তু কেন তিনি খুন করলেন? টাকার লোভে। সৌরিনের বিবাহ সংবাদ নিজে আত্মগোপন করে নেকড়ের থাবাকে দিয়ে তার সাহায্যে নিজের ভাইপোকে তিনি শোষণ করেছিলেন এবং তিনি ষড়যন্ত্র করে সৌরেন্দ্রবাবুর মেয়েকে চুরি করেন। ইচ্ছা ছিল সময় মতো সৌরিনের কাছ থেকে ওই মেয়েকে দিয়ে আরও কিছু শোষণ করবেন, কিন্তু ভাগ্যচক্র ঘুরে গেল, সব ভেস্তে গেল। অতি লোভে তাঁতি নষ্ট হলো। তাই আমি সেদিন বলেছিলাম, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। আমার কাজ শেষ হয়েছে। বিনয়েন্দ্রবাবুকে সুব্রতর হাতে তুলে দেওয়া হয়েছে। সুব্রত ওকে দেবে ধর্মাধিকরণের হাতে তুলে, সেখানে হবে ওর বিচার। আর সৌরিনবাবু, আপনার মেয়েটিকে সুব্রত নেকড়ের থাবার কবল থেকে উদ্ধার করেছে। সে এখন তার মার কাছে। কালই সকালে তাদের সঙ্গে দেখা করবেন। আচ্ছা, আসি, নমস্কার। চল রে সুব্রত। তালুকদার রইলেন, উনি ওর অতিথির সম্বর্ধনা করবেন। বিনয়েন্দ্র, তুমি আমায় ডেকে এনেছিলে এই কেসের একটা নিষ্পত্তি করার জন্য। বন্ধু, বড় চাল চেলেছিলে, কিন্তু একটা কথা তুমি ভুলে গিয়েছিলে, যে আমি কিরিটি রায়।